Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের একদম শেষ কবিতা দ্য সেকেন্ড কামিং এটা শুরু করেছি। প্রিভিয়াস ক্লাসে কবিতাটার ইন্ট্রোডাক্টরি পার্ট, অথরকে নিয়ে ডিসকাশন এবং প্রথম স্ট্যান্জা তার সাথে সাথে কবিতার স্ট্রাকচারাল প্যাটার্ন আমরা অলরেডি ডিসকাসও করে নিয়েছি। সো তোমরা যারা এখনো সেই ক্লাসটা দেখোনি বা কোনোভাবে ক্লাসটা মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাসই তোমরা পেয়ে যাবে হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে। আমরা আজকের ক্লাসে কবিতাটার সেকেন্ড স্ট্যান্জা নিয়ে ডিসকাশন করব, বেঙ্গলি মিনিং এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এবং তারপর আমরা ডিসকাশন করে নেব কবিতাটার ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচগুলো। তাহলে চলো শুরু করে দিই আজকের ডিসকাশন। আমরা ফার্স্ট স্ট্যান্জা করে ফেলেছি, শুরু করছি সেকেন্ড স্ট্যান্জা থেকে। সেকেন্ড স্ট্যান্জা শুরু হচ্ছে লাইন নাম্বার 9 থেকে। বলছেন, শিওরলি some resolution is at hand. Surely the second coming is at hand. তার মানে এখানে আমাদের যিনি স্পিকার, পোয়েমের স্পিকার, তিনি একটা কোনো ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং একটা যুগ বদলকারী কোনো একটা ঘটনার যেন ভবিষ্যৎবাণী করছেন, যেন ফিউচার দেখতে পাচ্ছেন, যে নিশ্চিতভাবেই সাম রেভলিউশন মানে ট্রান্সফরমেশন, এবং যেটা অবশ্যই একটা পজিটিভ কনোটেশনের সাথে আসে, সেটাকে রেফার করছেন যে ইজ অ্যাট হ্যান্ড, মানে খুব শিগগিরই আসতে চলেছে। এই আবার বলছেন, প্রথম রেভলিউশন বললেন, তারপর বলছেন যে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, যেটা সম্বন্ধে তিনি আইডিয়া করছেন, পরে সেটা নিশ্চিত করে বলে দিলেন যে কোনো সেকেন্ড কামিং হতে চলেছে। এই সেকেন্ড কামিংটা কি আগেও বলেছি আগের ক্লাসে, আবারও বলি। সেকেন্ড কামিং হচ্ছে একটা ট্র্যাডিশনাল বিলিফ, খ্রিশ্চিয়ান বিলিফ অনুযায়ী, খ্রিশ্চিয়ান এস্টাটোলজি অনুযায়ী তারা বিশ্বাস করেন যে জেসাস ক্রাইস্ট তিনি নিজেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই জগৎকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আবার করে ফেরত আসবেন। সেই ঘটনাটা আর যেন বেশি দেরি নেই, সেকেন্ড কামিংও তাদের একদম সামনে এসে গিয়েছে, খুব সামনেই আবার সেকেন্ড কামিং হবে। তার মানে এখানে একটা গোটা পৃথিবী জুড়ে একটা যে অবশ্যম্ভাবী ইমপেন্ডিং একটা বিশাল রকম পরিবর্তন ঘটতে চলেছে, সেই কনসেপ্টটা ইয়েটস তুলে ধরলেন তার রিডার, তার দর্শক, তার বন্ধুদের সামনে। যদিও সেটা কতটা কি পরিবর্তন আনতে পারবে সেটা সম্বন্ধে ইয়েটস ততটা শিওর নন, কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু তিনি তুলে ধরলেন। দ্য সেকেন্ড কামিং এক্সক্লেমেটরি সাইন, দেখো তার মানে এখানে সেকেন্ড কামিং মানে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, আবার তিনি বলছেন দ্য সেকেন্ড কামিং, জোর দিয়ে বলছেন, একটা এমফ্যাসিস পুট করছেন, একটা রিপিটেশন আনছেন। এটাই সেটার মূল্য, সেটার ইম্পর্টেন্সটাকে তুলে ধরছে। কি বলছেন? হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট when a vast image out of spiritus mundi, বা মান্ডিও বলেন অনেকে, স্পিরিটাস মান্ডি, troubles my sight. তাহলে দুবার সেকেন্ড কামিং বলে তিনি এমফ্যাসিস করলেন, তারপর বলছেন হার্ডলি আর দোজ ওয়ার্ডস। এই যে স্পিরিটাস মান্ডি কি জিনিসকে বোঝায়? বোঝায় হচ্ছে একটা কালেকটিভ আনকনসাস, একটা কালেকটিভ, অসংখ্য, একটা দুটো নয়, একটা বিং আনকনসাস, একটা অজ্ঞানতাকে, বা আমাদের জগতের যে স্পিরিট, যারা হিউম্যান একটা
শক্তি যেটা হিউম্যান এক্সপেরিয়েন্সকে ধরে রেখেছে, স্পিরিটাস মান্ডি, মানে একটা ভিশন বলতে পারো। তার কাছে যেন একটা ছবি ভেসে ভেসে আসছে, একটা ইউনিভার্সাল মাইন্ড তৈরি। দেখো, এরা তো বড় মাপের কবিতা, এরা গোটা জগৎকে একটা নেশন হিসেবে কল্পনা করে তিনি যেন একটা খুব বড় সড়ো সিগনিফিকেন্ট সিম্বলিক একটা মানে একটা রেভুলেশন হবে, একটা বড় কিছু পরিবর্তন হবে, তার ভবিষ্যৎবাণী করলেন কবিতার মধ্যে দিয়ে। বলছেন ট্রাভেলস মাই সাইট, ওই যে ভিশন যেটা তিনি দেখতে পাচ্ছেন, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, বলছেন সেই জিনিসটাই আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, আমার দৃষ্টিটাকে খুব সমস্যা তৈরি করছে। somewhere in the sands of the desert, ডেজার্ট মানেই তোমরা জানো একটা ডেজোলেশন, হতাশা, নিরাশা, প্লেস অফ ডেজোলেশন, সেই জায়গাকে রেফার করছেন। বলছেন a shape with lion body and the head of a man, একটা ইমেজ তৈরি করলেন। তার শেপটা কিরকম, সেই যে ফিজিক্যাল শেপটা তৈরি করছেন সেটার মাথা মানুষের, কিন্তু বডিটা কিসের হবে, বডিটা হবে লায়নের। একটা ক্রিচারকে তিনি, একটা জন্তুকে তিনি ডেসক্রাইব করছেন, ইম্যাজিন করছেন, যেটাকে বলা হয়, অনেক ক্রিটিক পরবর্তীতে বলেছেন, এই যে ফিনিক্স, যেটা SPHINX, ফিনিক্স, সেটারই একটা রেমিনিসেন্ট হিসেবে, একটা প্রতিবিম্ব বা হিসেবে তিনি এরম কল্পনা করছেন, অর্ধেক মানুষ আর অর্ধেক জন্তু হিসেবে, এরকম কিছু একটা যেন আসবে। তার মানে এই যে তিনি একটা ইমেজ তৈরি করছেন, এটা কি সিম্বলাইজ করছে, যেন এমন কোনো একটা শক্তি আসছে যে এসে সবকিছুকে বদলে দেবে, সেটা ভীষণ মনস্টারাস, তার মধ্যে একটা দানবীয়তা রয়েছে, এবং একটা নতুন যে শক্তি, তার একটা এনিগম্যাটিক একটা ফোর্স রয়েছে, একটা প্রবল একটা গতি রয়েছে, যেটা ওটা জগতে নিজের একটা পরিচয় তৈরি করবে, সবকিছু পরিবর্তন করবে। A gaze blank and pitiless are as the sun, এই যে ক্রিচারটাকে তিনি কল্পনা করলেন, তার গেজ অর্থাৎ তার দৃষ্টিটা কিরকম হবে, দৃষ্টিটা হবে ব্ল্যাঙ্ক আর পিটিলেস। তার মানে ব্ল্যাঙ্ক মানে তাকিয়ে রয়েছে, অথচ সেই তাকানোর মধ্যে তাকানো নেই, অর্থাৎ ইনডিফারেন্ট, সে যেন সমস্ত কিছুর প্রতি ভীষণ উদাসীন। আর মার্সিলেস, পিটিলেস, তার মধ্যে কোনো মার্সি থাকবে না, চোখের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না। কার মতো, লাইক, তিনি সিমিলি ব্যবহার করলেন, যে লাইক অ্যাজ দ্য সান, অ্যাজ মানে লাইক, সান যার কোনো অনুভূতি নেই, আনফিলিং সান, তার মতো। is moving its slow thighs while all about it, তার মানে এর মুভমেন্টটা কেমন, এর মুভমেন্টটা ভীষণ স্লো, ওই জন্যই কারুর থাই সেটা তো স্লো হতে পারে না, তার পাটা ধীরে ধীরে পড়ছে মানে তার মুভমেন্টটা ধীর, তাই সেটাকে বলা হলো স্লো থাইস। এবং তার মানে তিনি এটাই ইন্ডিকেট করছেন যে ভীষণ একটা রিলেন্টলেস এবং ইমোশনলেস, যে শক্তিটা আসতে চলেছে তার কোনো অনুভূতি নেই, দয়া মায়াহীন একটা শক্তি আসতে চলেছে, যেটা আনস্টপেবল, যাকে কেউ থামাতে পারবে না, এবং হিউম্যান কনসার্নের প্রতি সে কিন্তু টোটালি ইনডিফারেন্ট, তার কোনো রকম ফিলিংস নেই হিউম্যান কনসার্নকে নিয়ে। While all about it reel shadows of the indignant desert birds, কাদের মতো, ওই যে বার্ডস অফ প্রে, যারা শিকার করে তাদের মতো, ইন্ডিগনেন্ট
ভীষণ রকম ক্রুর, ভায়োলেন্ট, যেমন ধরো ভালচার হতে পারে, মানে শকুন, এই ধরনের, যাদের মধ্যে কোনো মায়া মমতাহীন, যারা শুধুমাত্র রুড, শ্রুড এবং কর্কশ, তাদের সাথে কম্পেয়ার করা আছে। এবং তাদের রিয়াকশনটা কি অলওয়েজ অ্যাঙ্গার। রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট, মানে ওই ধরনের অ্যাংরি ডেজার্ট বার্ড, এগুলো সাধারণত মরুভূমি বা যেখানে নোংরা জায়গা সেখানে এদের দেখতে পাওয়া যায়। দ্য ডার্কনেস ড্রপস আগেইন, এই যে ডার্কনেস, এটা একটা অমিনাস, একটা অশুভ পরিবেশ তৈরি করছে। এটা সাজেস্ট করছে এন্ড অফ দ্য ভিশন, তিনি যে একটা কল্পনার জগতে চলে গেছিলেন সেটার সমাপ্তি ঘটছে এবং ফেরত আসছেন কিসে? The darkness drops again, but now I know, তার মানে এবার তিনি তার কনসাস স্টেটে ফেরত আসছেন, রিটার্ন টু দ্য স্টেট অফ ইগনোরেন্স অ্যান্ড ফোরবোডিং, একটা ট্রানজিশন পিরিয়ড। দেখো আমাদের বুঝতেও যেন গুলিয়ে যাচ্ছেন যে তিনি কখন ওই ভিশনারি জায়গাটায় রয়েছেন আর কখন ক্রুর বাস্তবতার মধ্যে ফিরিয়ে আসছেন। তার মানে একটা ট্রাবলিং আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এই ভিশনটার থেকে। কবি নিজেও, স্পিকার নিজেও অর্ধেক বুঝছেন অর্ধেক বুঝছেন না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ইন্টেনশনাল ক্রিয়েশন অফ ইয়েটস, হ্যাঁ, এটা তোমাদের মনে রাখতে হবে। কি বলছেন? দ্য 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. এই যে 20 centuries of stony sleep, সময়কালটা 20 centuries, মানে 2000 years, প্রায় 2000 বছর। কিসের থেকে 2000 বছর বলো তো? সেকেন্ড কামিং তো। 20 সেঞ্চুরিজটা তিনি মাপছেন জেসাসের বার্থ থেকে, জেসাসের কামিং থেকে। এই যে একটা পিরিয়ড অফ রিলেটিভ স্টেবিলিটি, একটা স্টোনি স্লিপ, ঘুম, সেটা কিসের মতো? পাথরের মতো, একটা স্টেবিলিটিকে বোঝাচ্ছে। এই যে পিরিয়ডটা ছিল, তার মানে যখন জেসাস ছিলেন একটা স্টেবল, একটা পিসফুল পিরিয়ড, সেই পিরিয়ডটা কিন্তু এখন ডিস্টার্বড হয়ে গেছে, ওয়ার ভেক্সড, ডেস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিসে? একটা নাইটমেয়ার দিয়ে। একটা ঘুম আমাদের ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে, নাইটমেয়ার দেখে। সেই ঘুমের পিরিয়ড, অর্থাৎ জেসাসের পৃথিবীতে প্রথমবার আসার কথা, অবশ্যই প্রথমবার জেসাসের পৃথিবীতে অবতীর্ণ হওয়া, এবং সেই যে সুখময় সময়, সেটা আজকের এই নাইটমেয়ার, যে নাইটমেয়ারটা কি? বাই আ রকিং ক্র্যাডেল, তার মানে বাই দ্য মুভমেন্ট অফ আ ক্র্যাডেল। ক্র্যাডেল মানে দোলনা। দোলনা কি রেফার করে? দোলনা রেফার করে, সিম্বলাইজ করে বার্থ অফ সামথিং নিউ। কারণ ছোট বাচ্চা যখন জন্মায় তাকে ওই দোলনাতে রেখেই কিন্তু দোল দেওয়া হয়। তার মানে কবি সেটাই বোঝাতে চাইছেন যে একটা দীর্ঘকালীন, লং স্ট্যান্ডিং যে একটা অর্ডার, স্টেবিলিটি ছিল, সেটা কিন্তু আজকের এই নতুন পোটেনশিয়ালি একটা হরিফাইং এরা এসছে আফটার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই যে টাইম ফ্রেম, এই যে এরা, এই সময়কাল এসছে, সেটা কিন্তু ওই যে সুখের সময়, সেটাকে টোটালি নাড়া দিয়ে গেছে, ডেস্ট্রয় করে ফেলেছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এই যে রাফ বিস্ট বললেন, রাফ বিস্ট কথাটার মধ্যে দিয়ে তিনি রিপ্রেজেন্ট করতে চাইছেন একটা নতুন, একটা থ্রেটেনিং ফোর্সকে, একটা ভয় দেখানো শক্তিকে, অর্থাৎ কামিং সময়টাকে, এজটাকে, যেটা ডিউ টু এমার্জ, যেটা আসতে চলেছে।
ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট। কাম রাউন্ড মানে হ্যাপেন, এটা একটা ফ্রেজাল ভার্ব। গ্রামারে একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড মানে হ্যাপেন, যেটা শেষ অবধি সত্যি সত্যিই কি হতে চলেছে, এটা ঘটার সময় কিন্তু চলে এসছে। মানে সেই যে সময় আমাদের একটা আতঙ্কের বাণী নিয়ে আসছে, থ্রেট নিয়ে আসছে, সেই সময়টার খুব দূরে নেই, সে চলে এসেছে। Slouches towards Bethlehem to be born. Slouches towards Bethlehem, এটা ironically yet ব্যবহার করলেন, ব্যঙ্গাত্মক। তার মানে তিনি এটাই বলতে চাইছেন যে এতক্ষণে আমরা বুঝলাম পুরো কবিতাটাই কিন্তু বেসিক্যালি আয়রনিক টোনে লেখা হয়েছে। সেকেন্ড কামিং যেটা হওয়ার কথা, সেটা কার সেকেন্ড কামিং হওয়ার কথা? অবশ্যই জেসাসের, কারণ তিনি এই প্রফেসিটা করে গিয়েছিলেন যে তিনি আসবেন এই জগৎকে রক্ষা করতে। কিন্তু এই যে রাফ বিস্ট, একটা ভয়ঙ্কর দানবের আগমনের সময় ঘটে গেছে, জেসাসের আসার কথা ছিল সেভিয়ার হিসেবে, অর্থাৎ জগতের রক্ষাকারী হিসেবে। কিন্তু তিনি যার ইমেজ দেখতে পাচ্ছেন, যার ছবি তিনি দেখতে পাচ্ছেন যে আসতে চলেছে, যার আসার সময় হয়ে গেছে, সে তো অন্য কেউ নয়, একটা থ্রেটফুল ফোর্স। সেটা যুদ্ধ হতে পারে, সেটা মডার্ন এজের যে প্রোজ অ্যান্ড কনস সেগুলো হতে পারে। বাস্তবে জেসাস দি সেভিয়ার না এসে তারা আসছে, একটা মনস্টারাস এন্টিটি আসছে। তাই জন্যই ব্যঙ্গাত্মকভাবে তিনি বললেন যে স্লাউচেস টুয়ার্ডস, তার মানে একটা ডার্ক অমিনাস ফিউচার আসতে চলেছে আমাদের সামনে, যেটা গোটা জগৎকে নাড়িয়ে দেবে, একটা অদ্ভুত বাজে জায়গায় নিয়ে যাবে। তাই ব্যঙ্গ করে বলছেন, কারণ জেসাস তো বেথলেহেমে জন্মেছিলেন, বলছে বেথলেহেমে যার জন্মানোর কথা ছিল আদপেই সে এলো, নাকি এই দানবীয় শক্তিটা এলো যেটা সবকিছুকে শেষ করে দেবে? তিনি তার রিডারদের উদ্দেশ্যে আয়রনিক্যালি প্রশ্নটা করলেন। তাহলে এই ছিল আমাদের টোটাল কবিতাটার একদম বেঙ্গলি মিনিং বলো বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলো। এবারেতে আমরা দেখে নেব এই কবিতাটার ফিগার অফ স্পিচ বা কি কি অলংকার ব্যবহার করেছেন ইয়েটস কবিতাটাতে। আমরা প্রথম যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হবে মেটাফর। মেটাফর হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে দুটো জিনিসের মধ্যে ইনডিরেক্ট কম্প্যারিজন করা হয়, একটা ইমপ্লয়েড বা লুকানো কম্প্যারিজন থাকে, সেটাকে বলা হয় মেটাফর। আমরা প্রথমেই যেখানে মেটাফর পাচ্ছি, দেখো এই যে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য ফ্যালকনার, এই যে লাইনটা, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এটাই হচ্ছে এক্সাম্পল অফ মেটাফর। তার মানে এখানে তো ফ্যালকনটা ওয়ার্ল্ড আর ফ্যালকনারটা কন্ট্রোলিং ফোর্স হিসাবে সাজেস্ট করছে। নেক্সট আমরা আরেকটা মেটাফর পাচ্ছি, সেটা হচ্ছে দ্য ব্লাড ডিমড টাইড, এটাও এক্সাম্পল অফ মেটাফর। আরেকটা আমরা মেটাফর পাচ্ছি, সেটা পেয়ে যাচ্ছি এই যে রাফ বিস্ট। এই রাফ বিস্ট এটাও কিন্তু এক্সাম্পল অফ মেটাফর, এটা সেকেন্ড কামিংকে রেফার করছে। তাহলে আমরা মেটাফর ফিগার অফ স্পিচটা তিনটে জায়গায় পেলাম, দ্য ফ্যালকন অ্যান্ড দি ফ্যালকনার, সেকেন্ড পেলাম ওই যে দ্য ব্লাড ডিমড টাইড, দ্য ব্লাড ডিম টাইড, আর থার্ড পেলাম দি রাফ বিস্ট। এই তিনটে জায়গায় আমরা পেয়ে গেলাম মেটাফর। আমরা সেকেন্ড ফিগার অফ স্পিচ দেখে নেব। সেকেন্ড ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি হচ্ছে হাইপারবোল, যেটার আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে এক্সাজারেশন।
হাইপারবোল বা এক্সাজারেশন সেই ডিভাইস যেটা কোনো কিছুকে খুব বাড়িয়ে চাড়িয়ে, অর্থাৎ যতটা ঘটছে বা যতটা আছে তার থেকে অনেকটা বেশি ওয়াইডেন করে বলা হয়, সেটাকে বলা হয় হাইপারবোল। দেখো আমরা হাইপারবোল পেয়ে যাচ্ছি এই লাইনটায়, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এইটা হচ্ছে এক্সাম্পল অফ হাইপারবোল। আমরা পরের ফিগার অফ স্পিচ দেখব, সেটা হচ্ছে কনসোনেন্স। কনসোনেন্স হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে লাইনে কনসোনেন্ট সাউন্ডগুলো বারবার একই লাইনে রিপিট হয়। আমরা কনসোনেন্স পাচ্ছি এই লাইনটাতে। দেখো, ওয়ার ভেগস টু নাইটমেয়ার বাই আ রকিং ক্র্যাডেল। এখানে আর কনসোনেন্ট সাউন্ড আর, সেটার রিপিটেশন আমরা পেয়ে যাচ্ছি, ওয়ার ভেগসড টু নাইটমেয়ার বাই আ রকিং ক্র্যাডেল। তাহলে 3 নম্বর ফিগার অফ স্পিচ হয়ে গেল কনসোনেন্স। যাই পরের ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যালিউশন। নেক্সট ফিগার অফ স্পিচ। অ্যালিউশন হচ্ছে ইনডিরেক্ট রেফারেন্স টু আ পারসন, প্লেস, মানে ঐতিহাসিক কোনো ঘটনা, কোনো চরিত্র, কোনো ব্যক্তিত্ব, কোনো আইডিয়া, কোনো কিছুকে রেফার করা হলে তাকে বলা হয় অ্যালিউশন। সেই ফিগার অফ স্পিচকে বলা হয় অ্যালিউশন। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যালিউশন কোথায় পাচ্ছি? দেখো, এই যে স্পিরিটাস মান্ডি, এইটা হয়ে যাচ্ছে এক্সাম্পল অফ একটা অ্যালিউশনের এক্সাম্পল। এছাড়া আমরা আরেকটা পাচ্ছি, অবশ্যই কবিতাটার টাইটেল বলো বা যেখানেই এই সেকেন্ড কামিং কতটা ব্যবহার হয়েছে, এটা অবশ্যই জেসাসের সেকেন্ড কামিংকে রেফার করছে, তাই এটা অবশ্যই হয়ে যাবে একটা অ্যালিউশন। চলো দেখবো 5 নম্বর ফিগার অফ স্পিচ, অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে যখন একটা সেম লাইনে একই কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিট হয়, তাকে বলা হয় অ্যালিটারেশন। আমরা অ্যালিটারেশন পাচ্ছি, দেখো এই লাইনটায়, ট্রাবলস মাই সাইট। এইটা হয়ে যাচ্ছে আমাদের এক্সাম্পল অফ অ্যালিটারেশন। এখানে সাউন্ডটার রিপিটেশন হয়েছে। আর একটা আমরা অ্যালিটারেশন পাচ্ছি, দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট নাও আই নো। এখানে এন সাউন্ডটার রিপিটেশন হচ্ছে। ট্রাবলস মাই সাইটে এস সাউন্ড, আর এন সাউন্ডের রিপিটেশন হচ্ছে দ্য ডার্কনেস ড্রপস এগেন বাট নাও আই নো। তাহলে আমাদের 5 নম্বর ফিগার অফ স্পিচ হয়ে গেল অ্যালিটারেশন। আমাদের পরের ফিগার অফ স্পিচ অর্থাৎ 6 নম্বর ফিগার অফ স্পিচ হচ্ছে সিম্বলিজম। সিম্বলিজম হচ্ছে যেখানে বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয় এবং সেই সিম্বলগুলো বিভিন্ন আইডিয়া, কোয়ালিটি, বিভিন্ন জিনিসকে রেফার করে। তাহলে দেখো, প্রথমেই আমরা যে ফ্যালকন পেয়েছি, এই ফ্যালকনটা অবশ্যই একটা সিম্বলের এক্সাম্পল। ফ্যালকন রেফার করছে সিম্বল অফ দ্য ওয়ার্ল্ডকে। আর আমরা এই যে সেকেন্ড কামিং পেয়েছি, সেটা টাইটেলটাকেই ধরি, বা যেখানে যেখানে সেকেন্ড কামিং ব্যবহার হয়েছে শব্দটা, সেইটা একটা আমাদের সিম্বল হিসাবে ব্যবহার হয়েছে, সিম্বলিজমের এক্সাম্পল। এছাড়া দেখো, এই যে ডেজার্ট বার্ডস, এটাও কিন্তু সিম্বল হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের 6 নম্বর ফিগার অফ স্পিচ হয়ে গেল সিম্বলিজম। আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ হবে 7 নম্বর, সেটা হচ্ছে অ্যাজোনেন্স। অ্যাজোনেন্স হচ্ছে রিপিটেশন অফ দি সেম ভাওয়েল সাউন্ড ইন দ্য সেম লাইন। একই লাইনে ভাওয়েল সাউন্ড রিপিট হলে সেটা হয় অ্যাজোনেন্স, আর কনসোনেন্ট সাউন্ড হলে সেটা হয় কনসোনেন্স। তাহলে দেখো, আমরা অ্যাজোনেন্স পাচ্ছি একদম প্রথমে, এই যে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডেনিং জায়ার, এখানে আই সাউন্ডটার কিন্তু বারবার রিপিটিশন হল। আর দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এখানেও ই, প্রথমেরটায় আই সাউন্ড আর এই লাইনে ই, ABCD ই, সেই ই এ ই সাউন্ডের রিপিটিশন, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড।
তাহলে আমরা অ্যাসোনেন্স পেয়ে গেলাম এই দুটো লাইনে। দেখে নেব আমাদের পরবর্তী ফিগার অফ স্পিচ, 8 নম্বর ফিগার অফ স্পিচ ইমেজারি, এবং এটাই শেষ ইমেজারি আমরা বলতে পারি। ইমেজারি হচ্ছে যখন আমাদের 5টা সেন্স সেটার যে কোনো একটাকে বা দুটোকে ব্যবহার করে আমাদেরকে সেই জিনিসটা বুঝতে হয়, তখন সেটাকে বলা হয় ইমেজারি, যেটা একটা ভিভিড বা ক্লিয়ার পিকচার তুলে ধরে আমাদের সামনে। আমরা এই যে লাস্টে পেয়েছিলাম আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, এটা অবশ্যই আমাদের সামনে একটা পিকচার তুলে ধরছে, একটা অমিনাস, একটা নেগেটিভ, একটা বিস্ট বা দানবের পিকচার তুলে ধরছে। তাহলে এটা অবশ্যই হয়ে যাবে এক্সাম্পল অফ ইমেজারি। এছাড়াও আমরা আর যেখানে পাবো সেটা হচ্ছে সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, এটা একটা ইমেজারির এক্সাম্পল। আর একটা হচ্ছে ইজ মুভিং ইটস স্লো থাইজ, এটাও হচ্ছে একটা ফিগার অফ স্পিচে মানে ফিগার অফ স্পিচ ইমেজারির এক্সাম্পল। আচ্ছা, এটা ছাড়া আর একটা ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সিমিলি। যখন বলা হলো পিটিলেস অ্যাজ দি সান, তখন এখানে কিন্তু সিমিলির ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি 9টা ফিগার অফ স্পিচ। প্রথমে পেয়েছিলাম মেটাফর, তারপর হাইপারবোল, তারপর পেয়েছি কনসোনেন্স, নেক্সট আমরা পেয়েছিলাম অ্যালিউশন, তারপর পেয়েছিলাম অ্যালিটারেশন, নেক্সট পেয়েছিলাম সিম্বলিজম, তারপর অ্যাসোনেন্স, ইমেজারি, এবং সবার শেষে এই আমরা পেয়ে গেলাম ফিগার অফ স্পিচ সিমিলির এক্সাম্পল। তাহলে এই কবিতাটার টোটাল একদম বেঙ্গলি মিনিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে ফিগার অফ স্পিচ যেগুলো তোমাদের প্রশ্নে এমসিকিউতে বারবার দেওয়া হয়, সেগুলো একদম ইন ডিটেলড আমি ডিসকাস করে নিলাম তোমাদের সাথে এই ক্লাসে। আমরা আমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা টেক্সট এভাবেই ধরে ধরে কমপ্লিট করেছি। সো যারা ক্লাসগুলো দেখোনি প্লিজ চেক করে নিও, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস টেক্সট অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকের ক্লাস আমাদের এত পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, আবারও তোমাদের সিলেবাস থেকে নেওয়া নতুন কোনো একটা টপিক নিয়ে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।